একটি দেশ টিকে থাকতে হলে প্রতিটি পরিবারে গড়ে অন্তত দুজন করে সন্তান থাকতে হয়। কিন্তু কেমন হবে যদি সেই দেশটিতে মানুষের বদলে শুধুই দালান কোঠা আর রাস্তাঘাটই পড়ে থাকে? হ্যাঁ, আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষে থাকা জাপানের কথাই বলছি। 2024 সালে এসে দেশটিতে সন্তান জন্মদানের হার 1-এ নেমে এসেছে, অর্থাৎ দুজন মানুষের বিপরীতে জন্ম নিচ্ছে মাত্র একজন শিশু। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কারখানা আছে, হাসপাতাল আছে, উর্বর জমি আছে, কিন্তু সেখানে কাজ করার মতো কোনো মানুষ নেই। আগামী কয়েক বছরের মধ্যে জাপানে এমন এক বিশাল শূন্যতা তৈরি হতে যাচ্ছে যেখানে কাজ করার জন্য হাহাকার পড়ে যাবে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে বাংলাদেশিদের জন্য এক বিশাল সুযোগ, বলতে গেলে একেবারে লটারি। মাসে 1.5 থেকে 2.5 লাখ টাকা বেতনে লাখ লাখ কর্মী খুঁজছে জাপান। কিন্তু কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন? জাপানে যাওয়ার আসল রাস্তাটা আসলে কি? টানা 15 বছর ধরে জাপানে হু হু করে জনসংখ্যা কমছে। পরিসংখ্যান শুনলে আপনি চমকে যাবেন। 2025 সালের হিসাবে সেখানে জন্ম নিয়েছে মাত্র 6,70,000 শিশু। 1899 সালের পর থেকে আজ পর্যন্ত জাপানের ইতিহাসে এত কম শিশু আর কখনোই জন্মায়নি। 2003 সালে জাপানে জনসংখ্যা ছিল 12,77 লাখ, আর বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 12,37 লাখে। অর্থাৎ মাঝখানের এই কয়েক বছরে প্রায় 40 লাখ মানুষ স্রেফ হাওয়া হয়ে গেছে। বর্তমানে জাপানের মোট জনসংখ্যার 30% মানুষের বয়স 65 বছরের বেশি। সংখ্যায় তারা প্রায় 3,70 লাখ। এর মধ্যে আবার 1,10 লাখ মানুষের বয়স 80 বছরেরও বেশি। অর্থাৎ জাপানের প্রতি 10 জনের একজন একেবারে বয়সের ভাঁড়ে নুয়ে পড়া বৃদ্ধ। জাপানিদের গড় আয়ু এখন 85 বছরের কাছাকাছি। আগামী 5 বছরের মধ্যে জাপান তাদের বর্তমান জনসংখ্যার 10%-এরও বেশি মানুষ হারিয়ে ফেলবে। তখন 65 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে মোট জনসংখ্যার 40%। সোজা কথায়, একদিকে তরুণদের সংখ্যা তলানিতে, অন্যদিকে বয়স্ক মানুষের পাহাড়। রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের এক গবেষণায় এক ভয়ানক ভবিষ্যতের কথা বলা হয়েছে। তাদের মতে 2030 সাল নাগাদ জাপানে প্রায় 40 লাখ কর্মীর ঘাটতি দেখা দেবে, আর 2040 সালে এই ঘাটতি গিয়ে ঠেকবে 1,10,00,000-এরও বেশি। তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান একটাই, বাইরে থেকে মানুষ আনা। জাপান আজীবন কট্টর অভিবাসন বিরোধী একটি দেশ ছিল। তাদের ভয় ছিল বিদেশিরা দলে দলে জাপানে ঢুকলে তাদের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, বাধ্য হয়েই জাপান এখন ব্যাপক হারে বিদেশি কর্মী নিচ্ছে। বর্তমানে দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা প্রায় 26 লাখ। গত কয়েক বছর ধরে প্রতি বছর 12 থেকে 13% হারে বিদেশি কর্মীর সংখ্যা বাড়াচ্ছে জাপান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ সফর করে গেছেন। জাপান এখন বাংলাদেশ থেকে আরও বেশি লোক নিতে চায়, কারণ বাংলাদেশিরা পরিশ্রমী হিসেবে সেখানে বেশ সমাদৃত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও জাপানকে সরাসরি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নেওয়ার জন্য। বিশেষ করে 3টি খাতে জাপান সবচেয়ে বেশি কর্মী নিতে মরিয়া। এগুলো হলো দক্ষ স্বাস্থ্যকর্মী বা কেয়ার গিভার, কৃষি শ্রমিক এবং গাড়ি চালক। কেন এই 3টি খাতে এত চাহিদা? কারণটা শুনলে আপনার জাপানের বর্তমান সংকটের গভীরতা আপনি বুঝতে পারবেন। জাপানে প্রায় 4 কোটিরও বেশি বৃদ্ধ মানুষ। তাদের দেখাশোনা করার জন্য কারো না কারো প্রয়োজন। কিন্তু জাপানের হাসপাতালগুলোতে বেড পড়ে আছে, অথচ কোনো নার্স নেই, ডাক্তার নেই, কেয়ার গিভার নেই। অন্যদিকে গ্রামের পর গ্রাম কৃষি জমি ফাঁকা পড়ে আছে। তরুণরা সব টোকিও শহরের দিকে ঝুঁকেছে টেকনোলজি সেক্টরে কাজ করার জন্য। যারা এখন গ্রামে কৃষি কাজ করছেন তাদের গড় বয়স 70 বছর। এই বয়সে ট্রাক্টর চালানো বা মাঠে হাড় ভাঙা খাটুনি দেয়া কতটা কষ্টে তা বলাই বাহুল্য। তবুও এই বয়স্ক মানুষগুলোই এখন জাপানের খাদ্যের যোগান দিচ্ছেন। একই অবস্থা ড্রাইভিং সেক্টরেও। জাপানে চালকদের গড় বয়স এখন 50-এর বেশি। 2024 সালে জাপানে ওভারটাইম নিয়ে করা আইন হওয়ার পর থেকে চালক সংকট চরম আকার ধারণ করেছে। পুরো দেশের লজিস্টিক বা সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম। টোকিওর বাইরে আগে যেখানে কোনো পার্সেল একদিনে পৌঁছে যেত, এখন সেখানে 2 দিন সময় লাগছে। হোম ডেলিভারি সেবায় কাটছাঁট করা হয়েছে। এমনকি অ্যামাজনের মতো বিশাল কোম্পানিও জাপানে তাদের সেম ডে ডেলিভারি বা একই দিনে পণ্য পৌঁছানোর সুবিধা বাতিল করতে বাধ্য হয়েছে। এই চরম সংকট সামাল দিতে 2019 সালে জাপান সরকার বাধ্য হয়ে SSW বা
স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসা চালু করে। তাদের টার্গেট শুনলে অবাক হবেন। 2029 সালের মার্চের মধ্যে 16টি খাতে 8,20,000 বিদেশি কর্মী নেয়ার বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে জাপান। এতেও যখন কাজ হচ্ছে না, তখন তারা নিয়ে এসেছে নতুন প্রোগ্রাম ইউএসটি। এর আওতায় অদক্ষ হলেও প্রায় 12 লাখ কর্মী নেয়ার সুযোগ তৈরি করা হয়েছে। বাংলাদেশের জন্য এটি কেন এত বড় সুযোগ? কারণ জাপান সরকার প্রায় 20 লাখ মানুষ নিতে চাইছে, যার মধ্যে বাংলাদেশ চাইলে অনায়াসেই 3 থেকে 4 লাখ কর্মী পাঠাতে পারে। জাপানের একটা বড় সুবিধা হলো সেখানে দেশি ও বিদেশি কর্মীদের বেতনের কোনো বৈষম্য নেই। আইন অনুযায়ী একজন জাপানি যে বেতন পাবেন, একজন বিদেশি কর্মীও ঠিক একই বেতন পাবেন। গড় হিসাব অনুযায়ী নির্মাণ খাতে একজন কর্মীর মাসিক বেতন প্রায় 2,50,000 ইয়েন। কেয়ার গিভারদের ঘন্টায় দেয়া হয় প্রায় 994 ইয়েন। সব মিলিয়ে একজন নতুন কর্মী মাসে 1,80,000 থেকে 3 লাখ ইয়েন পর্যন্ত আয় করতে পারেন বাংলাদেশি টাকায়, যা প্রায় 1,40,000 থেকে 2,40,000 টাকার সমান। এর বাইরে ওভারটাইম করলে আয়ের অঙ্কটা আরও বাড়বে। তবে হ্যাঁ, এর মধ্যে থেকে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং বাসা ভাড়ার খরচ বাদ যাবে। কিন্তু জাপানে যাওয়ার এই সোনার হরিণ ধরতে হলে একটি শর্ত আপনাকে মানতেই হবে, আর তা হলো জাপানি ভাষা জানা। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই বলেছিলেন, শিশুদের ছোটবেলা থেকেই তৃতীয় ভাষা হিসেবে অন্য কোনো ভাষা শেখার সুযোগ করে দেওয়া হবে। বাংলাদেশি দক্ষ কর্মীরা যদি জাপানি ভাষায় অনর্গল কথা বলতে পারে, তবে এই সুযোগ কাজে লাগানো শুধু সময়ের ব্যাপার। জাপানের এই বিশাল কর্মী চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার বসে নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইতিমধ্যে জাপান সেল গঠন করা হয়েছে। সারা দেশে 53টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা শেখানো হচ্ছে। এর বাইরেও 200টিরও বেশি প্রাইভেট সেন্টার রয়েছে। এমনকি বিদেশে যাওয়ার খরচ মেটাতে প্রবাসী কল্যাণ ব্যাংক 10 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে। পরিসংখ্যান বলছে 2022 সালের বিবিএস এর হিসাব অনুযায়ী বাংলাদেশের 95.3% মানুষের বয়স 41 বা তার কম। অর্থাৎ আমাদের আছে বিশাল এক তরুণ গোষ্ঠী, যা জাপানের নেই। একজন শিশুকে জন্ম থেকে বড় করে খাইয়ে পরিয়ে শিক্ষা দিয়ে একজন ডাক্তার, নার্স বা ড্রাইভার বানাতে একটি দেশের প্রচুর অর্থ ও সময় ব্যয় হয়। জাপান সেই তৈরি করা দক্ষ তরুণদের বাংলাদেশ থেকে একদম রেডিমেড পেয়ে যাচ্ছে। তাই এই সুযোগ আমাদের 100% কাজে লাগানো উচিত। তবে সতর্ক থাকতে হবে দালাল চক্র থেকে। ভিয়েতনাম থেকে জাপানে যাওয়ার খরচ যেখানে অনেক কম, সেখানে বাংলাদেশ থেকে দালাল চক্রের কারণে 3 গুণ বেশি টাকা খরচ করতে হয়। ভিয়েতনাম গত 5 বছরে প্রায় 5 লাখ মানুষ জাপানে পাঠিয়েছে, আর আমরা পাঠাতে পেরেছি মাত্র 2,500-এর মতো। এর সবচেয়ে বড় কারণ ভুয়া সার্টিফিকেট এবং অদক্ষতা। ভুয়া সার্টিফিকেটের কারণে যদি বাংলাদেশ একবার জাপানের ব্ল্যাক লিস্টে পড়ে যায়, তবে হাজার হাজার তরুণের ভবিষ্যৎ চিরতরে নষ্ট হয়ে যাবে। নেপাল বা ভিয়েতনামের মতো দেশগুলো তখন আমাদের জায়গা দখল করে নেবে। তাই জাপানের দরজা যেহেতু খুলেছে, সঠিক নিয়ম মেনে ভাষা শিখে এবং দক্ষ হয়েই আমাদের সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সঠিক ব্যবস্থাপনা আর আমাদের তরুণদের আগ্রহই পারে জাপানের এই শূন্যতাকে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত করতে। দর্শক, এমনই সব গুরুত্বপূর্ণ, তথ্যবহুল ও বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজের ইউটিউব চ্যানেল। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।